দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো এক রাজার রাজকীয় প্রাসাদ। কিন্তু আসলে তা নয়, এটি কোনো রাজপ্রাসাদ নয়। এটা মুঘলদের দুঃসময়ের পরম বন্ধু, ইতিহাসের আরেক নায়ক সাফদার জং এর কবরের উপর নির্মিত সমাধিসৌধ। হ্যাঁ দর্শক, এই বাদশাহী সমাধির অন্দরেই রয়েছে সাফদার জং এর কবর। তবে অসাধারণ এই সৌধের পেছনে রয়েছে শুধুই বেদনার ইতিহাসে ঠাসা এমন এক গল্প যা আপনাকে স্মৃতিকাতর করবে। সাফদার জং-এর কবরের অবস্থান নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে লোধি গার্ডেনের ঠিক পাশেই। সবুজ গালিচায় ঢাকা পরিষ্কার পরিচ্ছন্ন এই অঙ্গনে আজও সচল রয়েছে মুঘল আমলের ফোয়ারা। এখানে প্রবেশ করার পর শুরুতেই আপনাদের স্বাগত জানাবে এই ঝর্ণাগুলো। এই ঝর্ণাগুলো মুঘল আমলের এবং এখনও সচল রয়েছে। দেখুন, পানি ঝরঝর করে বের হচ্ছে। মুঘল আমলের এমন ফোয়ারা মুঘলদের প্রায় সব ইমারতের সামনে পেছনে সব জায়গায় দেখতে পাওয়া যায়। একেবারে শাহজাহানের তাজমহল থেকে শুরু করে লালকেল্লা, হুমায়ুন টোম্ব, ফতেপুর সিক্রি সব জায়গায়। এই ইমারতেরও চারপাশে এই ধরনের ফোয়ারা রয়েছে। সত্যি এই ফোয়ারাগুলো দেখলে অবাক হতে হয়। এগুলো আজ থেকে প্রায় 300 বছর আগেই তৈরি করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এগুলো নষ্ট হয়নি, বরং আজও ফোয়ারাগুলো থেকে ঝিরি ঝিরি জল বের হয়। এছাড়া এখানে প্রবেশের শুরুতেই দেখতে পাবেন সেই আমলের একটি মসজিদ। মসজিদের ওখানেই পাওয়া যায় ভেতরে প্রবেশের টিকিট। আসলে ওই সময় বড় কোনো ইমারত নির্মাণ করলে সেখানে একটি মসজিদ নির্মাণ বাধ্যতামূলক ছিল। এ কারণে মুঘলদের যে ইমারতগুলো পুরুষরা তৈরি করেছেন সেগুলোর প্রত্যেকটির পাশেই রয়েছে একটি করে মসজিদ। সাফদার জং-এর কবর এবং কবরের চারপাশটা এতটাই নিরিবিলি আর সবুজ পরিবেশে ঠাসা যে এখানে এলে যে কারো ভালো লাগবেই। আর বিকেলের সোনালি রোদ যখন এই লাল পাথরের ইমারতে পড়ে, তখন দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে। বিকেলবেলার সোনালি রোদ এই লাল বেলে পাথরে তৈরি এই অসাধারণ স্থাপনাটির সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। এই স্থাপনাটি প্রথমবার যারা দেখবেন তাদের কাছে মনে হবে এটি কোনো রাজপ্রাসাদ, আর যারা হুমায়ুন টোম্ব দেখেছেন তাদের কাছে মনে হবে এ তো হুমায়ুন টোম্বেরই নকল আরও একটি ইমারত। আসলেই তাই, এটি হুমায়ুন টোম্বের অনুকরণেই তৈরি করা হয়েছিল। তবে রাজকীয়তায় ঠাসা এই ইমারতের পেছনে রয়েছে একরাশ বেদনার গল্প, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে 300 বছর আগের ইতিহাসের প্রান্তরে। সাফদার জং-এর পুরো নাম আবুল মনসুর মির্জা মোহাম্মদ মুকিম আলী খান বেগ। 1708 সালে জন্ম নেওয়া এই সাফদার জং মুঘল সাম্রাজ্যের দুঃসময়ের পরম বন্ধু ছিলেন। তিনি 1739 সালে মুঘল সাম্রাজ্যের অধীনস্থ আওধ স্টেটের দ্বিতীয় নবাব হন। তিনি মূলত তার শ্বশুর সাদাত আলী খানের স্থলাভিষিক্ত হন। সাদাত আলী খান অবশ্য তার মামাও ছিলেন, অর্থাৎ তিনি বিয়ে করেছিলেন তার মামাতো বোন উম্মেতুল জোহরা বেগমকে। সাফদার জং এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন মুঘল সাম্রাজ্য ছিল অস্থিতিশীল। তার জন্মের আগের বছরই মারা যান সম্রাট আওরঙ্গজেব। এরপর আওরঙ্গজেবের পুত্র আজম শাহ মুঘল সিংহাসনে বসলেও তিনিও বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারেননি। পারিবারিক রাজনীতির কারণে মাত্র 3 মাসের মাথায় তিনি খুন হয়ে যান। এরপর খুব কম সময়ের ব্যবধানেই মুঘল সিংহাসনে একে একে বসেছেন বাহাদুর শাহ, জাহানদার শাহ, ফারুক শিয়ার, রাফিউদ্দারজাত, দ্বিতীয় শাহজাহান এবং মোহাম্মদ শাহ। অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর 1707 থেকে 1719 এই মাত্র 12 বছরে মুঘল সিংহাসনে বসেছেন অন্তত 7 জন সম্রাট। এ থেকেই ধারণা পাওয়া যায় যে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সিংহাসন কতটা অস্থিতিশীল ছিল। ক্ষমতার লোভে মুঘল রাজ পরিবারের সন্তানরা কখনো আপন ভাই ভাইয়ে, কখনো ভাতিজার সঙ্গে, কখনো বা নাতিদের সঙ্গেও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছেন।
তারা নিজেদের মধ্যে এতটাই বেশি হানাহানিতে মত্ত হয়ে ওঠে যে সম্রাট আওরঙ্গজেব তার সাম্রাজ্যে যে শক্তিশালী অর্থনীতি রেখে গিয়েছিলেন তা অরক্ষিত হয়ে পড়ে। অর্থাৎ ১৭০৭ থেকে ১৭১৯ এই ১২ বছরে মুঘল সিংহাসনে যে ৭ জন সম্রাট বসেন তারা প্রত্যেকেই অভ্যুত্থানের মাধ্যমেই সিংহাসন দখল করেছিলেন। তবে ১৭১৯ সালে মোহাম্মদ শাহ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসলেও তিনি টানা ১৭৪৮ সাল পর্যন্ত কিছুটা লম্বা সময় ধরে রাজত্ব করেন। কিন্তু এই মোহাম্মদ শাহের শাসনামলেই ১৭৩৯ সালে পারস্যের সম্রাট নাদির শাহ দিল্লি আক্রমণ করে মুঘলদের বহু দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই নাদির শাহী দিল্লির লালকেল্লা থেকে সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসন এবং হীরা জহরত সহ মূল্যবান অনেক কিছুই লুট করে নিয়ে যায়। মূলত ওই সময় থেকেই মুঘল সাম্রাজ্যের সামরিক দুর্বলতা সবার কাছে উন্মোচিত হয়। এমন পরিস্থিতিতে মোহাম্মদ শাহ ১৭৩৯ সালে সাফদার জংকে আউধের নবাব করেন। সাফদার জং একজন দক্ষ প্রশাসক ছিলেন। তার অধীনে প্রায় ২০,০০০ মুঘল অশ্বারোহী সেনাবাহিনীও ছিল। এর ফলে তিনি শুধুমাত্র যে আউধের নিয়ন্ত্রণেই রাখতেন তা নয়, বরং তিনি দুর্বল সম্রাট মোহাম্মদ শাহকেও সহযোগিতা প্রদান করতেন। বলা হয়ে থাকে মোহাম্মদ শাহের পেছনে সাফদার জং ছিল বলেই মোহাম্মদ শাহের শাসনামল অপ্রত্যাশিতভাবে লম্বা হয়েছিল। অর্থাৎ সাফদার জং নবাব হওয়ার আগে থেকেই মুঘল সম্রাটের অধীনে বিভিন্ন দায়িত্বে ছিলেন। মোহাম্মদ শাহ এক পর্যায়ে সাফদার জংকে কাশ্মীরের গভর্নর হিসেবেও নিযুক্ত করেন। মূলত ওই সময় থেকেই সাফদার জং মুঘল দরবারের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। এমনকি মোহাম্মদ শাহের শেষের বছরগুলোই সাফদার জং সমগ্র মুঘল সাম্রাজ্যের প্রশাসনেরই নিয়ন্ত্রণ লাভ করেন। এরপর ১৭৪৮ সালে মোহাম্মদ শাহ মারা গেলে মুঘল সিংহাসনে বসেন তারই ২২ বছরের পুত্র মির্জা আহমেদ শাহ। ১৭৪৮ সালের ১৮ এপ্রিল তিনি সিংহাসনে বসেন এবং ২৮ এপ্রিল তাকে দিল্লির লালকেল্লার এই সিংহাসনে বসিয়েই পরিয়ে দেওয়া হয় রাজমুকুট। আহমেদ শাহ এ সময় আবু নাসির মুজাহিদ উদ্দিন আহমেদ শাহ গাজী উপাধি ধারণ করেন। মুঘল সাম্রাজ্যের ১৪তম শাসক আহমেদ শাহ দিল্লির সিংহাসনে বসে সাফদার জংকে উজির উল মালিক ই হিন্দুস্তান বা হিন্দুস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন, আর দরবারের প্রধান সেবক জাভেদ খানকে সরকারি উপাধি নবাব বাহাদুর ঘোষণা করে তাকে ৫,০০০ জনের একটি সেনাবাহিনী দেওয়া হয়, আর সম্রাটের মায়ের সাথে দেওয়া হয় ৫০,০০০ বাহিনী। কিন্তু সম্রাট আহমেদ শাহ তার মায়ের সাথে দেওয়া এই ৫০,০০০ বাহিনীকে জাভেদ খানের ৫,০০০ বাহিনীর সাথে মার্চ করে দেন। সম্রাট আহমেদ শাহের এই সিদ্ধান্তের কারণে জাভেদ খানের সামরিক শক্তি হয় প্রবল। মূলত এরপর থেকেই জাভেদ খান নিজেকেই সম্রাট ভাবতে শুরু করেন এবং সিংহাসন দখলের জন্য আঁকতে থাকেন নীল নকশা। উইকিপিডিয়ার তথ্য বলছে এই জাভেদ খানই ১৭৪৯ সালে সাফদার জংকে হত্যার চেষ্টা করেন, যাতে তার সিংহাসনে বসার পথ সহজ হয়। তবে ১৭৪৭ সালে আফগান দুররানি সাম্রাজ্যের শাসক আহমেদ শাহ দুররানি বা আহমেদ শাহ আবদালি মুঘল সাম্রাজ্য আক্রমণ করে লাহোর দখল করে নেন। ওই আক্রমণের সময় মুঘল সম্রাটের অধীনস্থ লাহোরের প্রধান শাসনকর্তা হায়াতুল্লাহ যুদ্ধ না করে কাপুরুষের মতো পালিয়ে যায়। ফলে বিনা যুদ্ধে আহমেদ শাহ আবদালি লাহোর দখল করে নেন। বিনা যুদ্ধে লাহোর জয় করার কারণে আবদালি মুঘলদের আরও কিছু এলাকা নিজের সাম্রাজ্যভুক্ত করতে আগ্রহী হয়। এরই ধারাবাহিকতায় ১৭৪৮ সালে দ্বিতীয়বার মুঘল সাম্রাজ্য আক্রমণ করে তিনি পাঞ্জাব এবং সিন্ধু দখলের চেষ্টা করেন। কিন্তু এবার সাফদার জংয়ের বীরত্বে মুঘলরাই জয়ী হয়, আর এই জয়ই ছিল মুঘল সম্রাট আহমেদ শাহের একমাত্র যুদ্ধ জয়। কিন্তু এই যুদ্ধে আহমেদ শাহ আবদালি হেরে গিয়ে ক্রোধে ফেটে পড়েন এবং আবারও মুঘল সাম্রাজ্য আক্রমণের ফন্দি আঁটতে থাকেন। এভাবেই নানা ঘটনা অঘটনার মধ্য দিয়েই অতিবাহিত হয় আরও ৪ বছর।
1752 সালে আহমেদ শাহ আবদালী প্রবল শক্তি নিয়ে তৃতীয়বারের মতো মুঘল সাম্রাজ্য আক্রমণ করেন। আহমেদ শাহ আবদালীর হাত থেকে সাম্রাজ্য রক্ষার জন্য মুঘল সম্রাটের প্রধানমন্ত্রী সাফদার জং নিজের সৈন্যের সঙ্গে মারাঠাদের কাছ থেকে অর্থের বিনিময়ে আরও 50,000 সৈন্য ভাড়া করেন। কিন্তু মুঘল সম্রাট আহমেদ শাহ তার মায়ের পরামর্শে যুদ্ধে না জড়িয়ে শান্তি চুক্তি করতে আগ্রহী হন, আর এই শান্তি চুক্তি করেন তার মায়ের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকা সেই নবাব বাহাদুর জাবেদ খান, যিনি সাফদার জংকে হত্যা করতে চেয়েছিলেন। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী পাঞ্জাব, মুলতান, সিন্ধু এবং কাশ্মীর আহমেদ শাহ আবদালীর দখলে চলে যায়। অর্থাৎ আহমেদ শাহ আবদালী বিনা যুদ্ধে আবারও মুঘলদের বিরাট অঞ্চল দখল করে নিতে সক্ষম হয়। কিন্তু সাফদার জং কখনোই আবদালীর কাছে মাথা নত করতে চাননি, বরং তিনি চেয়েছিলেন যুদ্ধ করতে। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে তিনি সৈন্য সংগ্রহ করেছিলেন। কিন্তু তার শত্রু জাবেদ খান মুঘল সম্রাট আহমেদ শাহের কাছে গিয়ে সাফদার জংয়ের নামে বিষোদ্গার করেন। সম্রাটকে তিনি বলেন, আপনার শান্তি চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে সাফদার জং। শুনেছি সে 5,000 সৈন্যও ভাড়া করেছে। জানি না ও এখন আপনার সাম্রাজ্যই দখল করে নেবে কিনা। জাবেদ খানের এই কথাই সন্দেহের তীর ঢুকে যায় সম্রাট আহমেদ শাহের অন্তরে। আসলে জাবেদ খান চেয়েছিলেন সাফদার জং যেন সম্রাটের কাছ থেকে দূরে থাকে, কারণ তিনি ভালো করেই জানতেন যে সাফদার জং যতদিন থাকবেন ততদিন তার পক্ষে মুঘল সিংহাসন দখল করা সম্ভব নয়। এরপর বিনা অনুমতিতে 50,000 সৈন্য সংগ্রহের অপরাধে সাফদার জংকে সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেন সম্রাট আহমেদ শাহ। সাফদার জং তখন তার আগের জায়গা আউধ ফিরে আসেন এবং ফৈজাবাদকে তার সামরিক সদর দপ্তর এবং প্রশাসনিক রাজধানী হিসেবে বেছে নেন। এরপর মুঘল সম্রাট আহমেদ শাহ যতগুলো যুদ্ধে জড়িয়েছেন সবগুলোতেই পরাজিত হয়েছেন। তবে শেষ পর্যন্ত সবকিছু জানতে পেরে তিনি জাবেদ খানকে হত্যার নির্দেশ দেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। 1754 সালে ফৈজাবাদের কাছে সুলতানপুরে মারা যান সাফদার জং। তার মৃত্যুতে পুরো মুঘল দরবারে চলে আসে শোকের ছায়া। সম্রাট আহমেদ শাহ তাকে দিল্লিতে দাফন করে তার কবরের উপর নির্মাণ করে দেন এই রাজকীয় সমাধিসৌধ। সম্রাট হুমায়ুনের কবরের উপর নির্মিত সমাধিসৌধের আদলেই তৈরি করা হয় এই সমাধিটি। মুঘল সাম্রাজ্যের কোনো সম্রাট না হয়েও সম্রাটদের কবরগুলোর মতোই রাজকীয়ভাবে তার এই সমাধিটি নির্মাণ করার নির্দেশ দেন আহমেদ শাহ। এই সৌধের ভেতরটা এতটাই রাজকীয় নকশায় মোড়ানো যে কিছু কিছু নকশা মুঘলদের অন্য কোনো ইমারতে আমার চোখে পড়েনি। সমাধিসৌধটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যেদিক থেকে দেখবেন সেদিক থেকে একই রকম মনে হয়। এমনকি ভেতরের বারান্দার মতো অংশটিও চারপাশ থেকে একই রকম মনে হয়। টানা বারান্দার পাশাপাশি কবরের পাশে যাওয়ার জন্য মাঝে মাঝে রাখা হয়েছে দরজা। মোট কথা ইমারতটি একেবারে খোলামেলা, ফলে আলো বাতাসের কমতি নেই এখানে। আহমেদ শাহ সাফদার জংয়ের কবরের রেপ্লিকাটিও মুড়িয়ে দিয়েছেন দারুণ নকশায়। এছাড়া কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে সম্রাট শাহজাহানের তাজমহলের মতোই নীলমণি। মোট কথা সমাধিসৌধের ভেতর বাহির সবখানে এমন সব রাজকীয় নকশা আর দামি দামি পাথর ব্যবহার করা হয়েছে যে চোখ ফেরানোটাই যেন দায়। অথচ সাফদার জংয়ের কবর এভাবে এতটা রাজকীয়ভাবে তৈরি করলেও আহমেদ শাহ সাফদার জংয়ের প্রতি করেছেন চরম অবিচার। পরবর্তীতে তিনি যখন নিজের ভুল বুঝতে পারেন তখন বিবেকের দংশনেই হয়তো এই রাজকীয় সৌধটি
সাফদারজং যে বছর মারা যান ওই বছরই অর্থাৎ 1754 সালে মুঘল সাম্রাজ্য আক্রমণ করে মারাঠারা। প্রবল শক্তিশালী এবং আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মারাঠারা মুঘলদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওই যুদ্ধে আহমেদ শাহ 18,000 সৈন্য নিয়ে লড়াই করলেও যুদ্ধে জয়ী হয় মারাঠা শিবির। বন্দী হন সম্রাট আহমেদ শাহ। দর্শক মণ্ডলী, এই ভিডিও থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। প্রথমত, আপনি যখন কোনো দলের বা কোনো অফিসের প্রধান হবেন কিংবা আপনার অধীনে যখন কিছু মানুষ থাকবে, তখন অবশ্যই কে আপনার প্রকৃত বন্ধু সেটা চেনার ক্ষমতা আপনার থাকতেই হবে। মনে রাখবেন, যারা প্রকৃত বন্ধু তারা আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে না, তারা আপনাকে প্রশংসার সাগরেও ভাসাবে না, বরং তারা দূর থেকে নীরবে আপনারই জন্য কাজ করে যাবে অবিরত। দ্বিতীয়ত, আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে আবেগ। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে কখনোই আবেগের স্থান দেওয়া উচিত নয়। সম্রাট আহমেদ শাহ তার মায়ের কথা শুনে সেদিন যুদ্ধ না করে অন্যের হাতে সাম্রাজ্যই ছেড়ে দিয়েছিলেন, যা ছিল চরম ভুল। পৃথিবীর সকল মাই চায় তার সন্তানের গায়ে যেন আঁচড় না লাগে, কিন্তু সেদিন আহমেদ শাহ যুদ্ধ না করলেও মৃত্যুর হাত থেকে কি রক্ষা পেয়েছিলেন? 1754 সালে আহমেদ শাহ বন্দী হন। বন্দী অবস্থাতেই আরও 20 বছর পর 1774 সালে জেলখানাতেই তিনি মারা যান। যেই মা তার সন্তানের গায়ে যেন ফুলের আঁচড় না পড়ে সেজন্য তাকে যুদ্ধ করতে দেয়নি, সেই সন্তানকেই মৃত্যুর আগ পর্যন্ত টানতে হয়েছে জেলের ঘানি। কাজেই বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 মিনিট বেঁচে থাকার দৃঢ় প্রত্যয় যদি আহমেদ শাহ সেদিন করতেন, তাহলে নিশ্চয়ই ভিন্ন রকম হতো দিল্লির ইতিহাস।